আসসালামু আলাইকুম। আমরা আজকে ট্রেজারি ম্যানেজমেন্টের অর্থাৎ ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টের মডিউল বি মানি মার্কেট নিয়ে আজকে আলোচনা করব। এখানে মডিউল বিতে আমরা এখানে আলোচনা করা আছে মোট 12টি প্রশ্ন। ট্রেজারি ম্যানেজমেন্টের 12টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। অর্থ কি, অর্থের কার্যাবলী থেকে শুরু করে আমাদের এই 12টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। 12টি প্রশ্ন আমরা খুব ভালো মতো দেখব। এখানে কিছু টপিক আছে যে টপিকগুলো আমাদের ইতিপূর্বে আমরা অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। অর্থ কি, অর্থের কার্যাবলী আমরা এমএফএস এ কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। হ্যাঁ, মানে ফার্স্ট পার্টে এমএফএস এ এগুলো আলোচনা করা আছে। এটা পুরোটাই এগুলো আলোচনা করা। অর্থ কি, অর্থের কার্যাবলী, অর্থের শ্রেণী বিভাগ, অর্থের চাহিদা, অর্থের সরবরাহ, অর্থের এগুলো সবগুলো কিন্তু এমএফএস এ আমাদের কিন্তু আলোচনা করা আছে। এই 1 থেকে 6 পর্যন্ত এমএফএস এ মানে ফার্স্ট পার্টে জিআইবিতে আলোচনা করা আছে। আচ্ছা, তারপরে আমরা এগুলা দেখব। আমরা এর পাশাপাশি যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এখান থেকে এই বিষয়গুলো আমাদের বেশি দেখতে হবে। প্রশ্নগুলো এগুলাই বেশি আসে। 7 নাম্বার পর থেকে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমাদের বেশি আসে। আচ্ছা, তো আমরা এই প্রশ্নগুলো একটু সংক্ষেপে দেখব। সংক্ষেপে দেখে আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আছে হোয়াট ইজ মানি, অর্থ কি? অর্থ হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। অর্থকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। আর ট্রেজারি ম্যানেজমেন্ট এত সহজ প্রশ্ন আসবে না, আর মেবি এত সহজ প্রশ্ন আসবে না। অর্থ কি, তারপর আমরা দেখে যাচ্ছি এক নজরে। অর্থ কি? অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। অর্থের কার্যাবলী থাকবে, যেহেতু সিলেবাসে দেওয়া আছে এখন দ্বিতীয়বার বলা যায় না। অর্থের কার্যাবলী হচ্ছে আমাদের প্রথমত 4টা কার্যাবলী বা 5টা কার্যাবলী আমরা মনে রাখবো, আর বাদ বাকিগুলো মনে রাখবো না। অর্থাৎ আমাদের এই হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যম অর্থাৎ বিনিময়ের মাধ্যম। তারপর হিসাবের একক। আমরা যদি এখানে যাই, বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক বা হিসাবের একক, সঞ্চয়ের ভান্ডার, তারপর হচ্ছে মূল্য হস্তান্তরের উপায়, তারপরে আছে বিলম্ব অর্থ প্রদানের মান। এই 5টা আমরা দেখব। এই 5টাই আমরা মনে রাখার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তারপরে অর্থের বিভিন্ন শ্রেণীবিভাগ আলোচনা করতে বলছে। আমরা এখানে অলরেডি দেখব হিসাবে অর্থ, প্রকৃত অর্থ, এই দুটার মধ্যে পার্থক্য আমাদের চাই। কাগজে অর্থ, আরটা হচ্ছে এই যে বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য। বিহিত মুদ্রা এবং ঐচ্ছিক মুদ্রার মধ্যে পার্থক্য কি, এই দুটার মধ্যে পার্থক্য আমাদের আলোচনা করতে বলে আর কি। তো বিহিত মুদ্রাটা হচ্ছে, এটা আমরা একটু দেখে নেই। বিহিত মুদ্রাটা হচ্ছে বিহিত মুদ্রায় বলা আছে যে যে অর্থের গ্রহণযোগ্যতা আইন দ্বারা স্বীকৃত। তাহলে যে অর্থের গ্রহণযোগ্যতা কি আইন দ্বারা স্বীকৃত সেটা হচ্ছে আমাদের কাছে এবং জনগণ তা গ্রহণ করতে বাধ্য, এবং জনগণ গ্রহণ করতে যেটা বাধ্য সেটা হচ্ছে বিহিত মুদ্রা। অপরদিকে ঐচ্ছিক মুদ্রা হচ্ছে যে মুদ্রা গ্রহণ করার আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, সেটা হচ্ছে আমাদের কাছে ঐচ্ছিক মুদ্রা। তাহলে এটা গ্রাহকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক মুদ্রা। তার বিহিত মুদ্রা হচ্ছে আইনগত বাধ্যবাধকতা আছে, এটা হচ্ছে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। কাস্টমার নিলে নিবে, না নিলে আমরা এটা দিতে পারি না। তো এর উদাহরণ হচ্ছে আমরা যেটা দেখি বাংলাদেশে নগদ টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, এরকম। আর এই ঐচ্ছিক মুদ্রার ক্ষেত্রে আছে আমাদের চেক, ড্রাফট, পে অর্ডার, ট্রেজারি বিল, হুন্ডি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক মুদ্রা। আচ্ছা, তো আমরা এই দুটার পার্থক্য সাধারণত থাকে, এরা স্কিপ করে যাচ্ছে। এগুলো এত সহজ বা সস্তা প্রশ্ন থাকবে না। হোয়াট ইজ ডিমান্ড ফর মানি, মানে অর্থের চাহিদা কি? অর্থের চাহিদা কি? ডিমান্ড, হোয়াট আর দ্য মোটিভস অফ ডিমান্ড অফ মানি, অর্থের চাহিদার উদ্দেশ্য কি? আচ্ছা, অর্থের চাহিদা বলতে বোঝায় অর্থের প্রয়োজনীয়তা। আপনার অর্থ কতটা প্রয়োজন বা কতটা দরকার সেটাকে আমরা সাধারণতভাবে মিন করি। তাহলে অর্থের চাহিদা বলতে এটা বোঝাবে যে আপনি ভবিষ্যতে খরচ করবেন এই উদ্দেশ্যে আপনি যে টাকাগুলো জমায় রাখছেন বা জমায় রাখতে চান সেটাকে আমরা অর্থের চাহিদা বলবো। তাহলে অর্থের চাহিদা যদি আমরা বলি তাহলে এইভাবে বলতে পারি যে অর্থের চাহিদা বলতে অর্থের পরিমাণ বোঝায় যা ব্যক্তি
যা ব্যক্তি ব্যবসা সংস্থাগুলি লেনদেন এবং সতর্কতামূলক উদ্দেশ্যে রাখতে চায়, যে ভবিষ্যতে লেনদেন করবে বা ভবিষ্যতে খরচ করবে এই উদ্দেশ্যে টাকাগুলো রাখতে চাই, একেই বলে অর্থের চাহিদা। এক কথায় পণ্য পরিষেবা কেনার বিনিময়ের মাধ্যমে মাধ্যম হিসেবে অপ্রত্যাশিত ভবিষ্যতের ব্যয়ের জন্য সঞ্চয়ের ভান্ডার হিসেবে ধরে রাখার যে ইচ্ছা, এটা হলো মূল কথা। সঞ্চয়ের ভান্ডার হিসেবে অর্থ ধরে রাখার ইচ্ছাকেই আমরা বলি হচ্ছে অর্থের চাহিদা। এই সঞ্চয়ের ভান্ডার হিসেবে ধরে রাখার ইচ্ছাকে আমরা বলি অর্থের চাহিদা। সরি, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী যে আমার এটা লিঙ্কটা কেটে কেটে যাচ্ছে। আমি অনলাইন থেকে এই জুম অ্যাপ কিনেছিলাম। তো জুম অ্যাপ যার কাছ থেকে নিয়েছি সে আমাকে ৮-১০ দিন সার্ভিস ভালো দিয়েছে। তারপরে মানে আপনাদের যেদিন থেকে ক্লাস হয়েছে ২১ তারিখ থেকে এখন পর্যন্ত, মানে গত দিন তার আগের দিন পর্যন্ত, মানে ৩ তারিখ পর্যন্ত খুব ভালো সার্ভিস দিয়েছে। এখন এরকম আর সার্ভিস দিচ্ছে না। তার মানে সে আমার সাথে প্রতারণা করছে, আমাকে সে ফেক একটা দিয়েছে আর কি। অনলাইন থেকে কিনেছি, তার কারণে এই সে আমাকে ঠকানোর সুযোগ পাইছে আর কি। তো আমি এখন তাকে ফোন দিচ্ছি, সে আর ফোনও রিসিভ করতেছে না। তার মানে আমাকে এই সফটওয়্যারটা একটু নকল দিয়েছে আর কি। টাকা ঠিকই নিয়েছে কিন্তু কাজ করেনি, দেয়নি। তো এই জন্য বারবার কেটে যাচ্ছে। এটা আমি ২-১ এর মধ্যেই চেঞ্জ করবো আর কি। আপনাদের নতুন লিঙ্ক দিব। আচ্ছা, আমরা তাহলে অর্থের চাহিদাটা কি? কোনো কিছু কেনাকাটা বা খরচ করার জন্য অর্থকে আমরা সঞ্চয়ের ভান্ডার হিসেবে সঞ্চয় করে রাখার জন্য, ভবিষ্যতে সঞ্চয় করে রাখার জন্য যে ইচ্ছা, সেটাকে আমরা অর্থের চাহিদা বলি। আপনি ভবিষ্যতে অর্থের চাহিদা কোনটা? আপনি এখন ১ বস্তা চাল কিনবেন, এটা অর্থের চাহিদা না। আপনি ভবিষ্যতে এখন যেটা কিনতেছেন সেটা তো খরচ হয়ে যাচ্ছে। আপনি ভবিষ্যতে একটা বাড়ি করবেন, ভবিষ্যতে একটা গাড়ি করবেন, বা ভবিষ্যতে জায়গা কিনবেন, এই উদ্দেশ্যে আপনি টাকা জমা করে রাখতেছেন, বা জমা করে রাখার যে আপনার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এটা হচ্ছে আপনার চাহিদা। আচ্ছা, তারা টাকার চাহিদা বা অর্থের চাহিদার মধ্যে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। লেনদেনের চাহিদা, সতর্কতামূলক চাহিদা, অনুমানমূলক চাহিদা। আমাদের এরকম বিভিন্ন চাহিদা রয়েছে। লেনদেনের চাহিদা রয়েছে, আমরা ভবিষ্যতে লেনদেন করব। সতর্কতামূলক অবস্থা, বিভিন্ন আমরা সতর্ক থাকবো, এই সতর্কতামূলক অবস্থান আমরা করব। তুলনামূলক চাহিদা, অনুমানমূলক চাহিদা, আমরা ভবিষ্যতে কোনো ঝুঁকি হয়ে থাকে বা এই ঝুঁকি হয়ে থাকলে আমরা এই অনুমানমূলক চাহিদাগুলো জন্য আমরা অর্থের চাহিদা সৃষ্টি হয়। সাপ্লাই অফ মানি, অর্থ সরবরাহ, এগুলো আসবে না। অর্থ সরবরাহ বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট অর্থনীতিতে প্রচলিত মোট অর্থের পরিমাণকে অর্থ সরবরাহ বলে। এতে সমস্ত ধরনের অর্থ অন্তর্ভুক্ত করা আছে। নগদ কয়েন আচ্ছা, এটা আসবে না এত সহজে। অর্থ সরবরাহের পরিমাপ এম ওয়ান এবং এম টু অর্থ সরবরাহের পরিমাপ এখানে আলোচনা করা আছে। এম ওয়ান এবং এম টু, এম ওয়ান এর সূত্র হচ্ছে সর্বাধিক তরল যে অর্থগুলো, সে অর্থগুলো এখানে আমাদের অন্তর্ভুক্ত করা হয়। মানে কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের যেগুলো হচ্ছে চাহিদা মতো যে টাকাগুলো, যে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উঠাইতে পারবো, সেগুলো হচ্ছে আমাদের কাছে এম ওয়ান এর মতো অন্তর্ভুক্ত। এম ওয়ান হচ্ছে কি, এর যে পদ্ধতিটা এম ওয়ান হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের, মানে ব্যাংকের বাইরের মুদ্রা, ব্যাংকের বাইরে ক্যাশ আউটসাইড অফ ব্যাংক,
মানে আউটসাইড অফ ব্যাংক মানে কি, ব্যাংকের বাইরের মুদ্রা। ব্যাংকের বাইরের মুদ্রা মানে কি, আপনার আমার হাতে যে মুদ্রা আছে, জনগণের কাছে যে মুদ্রা আছে সেই মুদ্রা প্লাস ব্যাংক থেকে চাইবা মাত্র টাকা উঠাতে পারবো, এই ধরনের মুদ্রা। এই দুই ধরনের মুদ্রা মানে যে কোনো মুহূর্তে আমরা সেটা উঠাতে পারবো, নগদ টাকায় রূপান্তর করতে পারবো। এই দুই ধরনের মুদ্রা একত্রিত করলে আমরা অ্যামাউন্ট পাবো। তাহলে অ্যামাউন্ট হচ্ছে সর্বাধিক তরল, আর M2টা হচ্ছে কি, আমাদের এই M1-এর যে দুটো আছে এই দুটার সাথে জাস্ট আমরা TD-টা যোগ করলে হবে, টাইম ডিপোজিটটা, মানে যে আমরা স্থায়ী আমানত যেটা আছে সেটা যদি আমরা যোগ করি তাহলে M2 পাবো। যেটা আলোচনা করা আছে এটা আমরা, এটা আসবে না, এগুলা প্রশ্ন আসবে না। এই প্রশ্ন আপনার একটু জটিল টাইপের এবং অনেক বড়। উদাহরণস্বরূপ, উদাহরণ সহ দুই ধরনের ব্যাংকের দায়বদ্ধতা বর্ণনা করুন। উদাহরণস্বরূপ ব্যাংকের দুই ধরনের দায়বদ্ধতা বর্ণনা করেন। তা দুই ধরনের দায়বদ্ধতা কি করেছে, চাহিদা দায় বা ডিমান্ড ডিপোজিট, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা আমানতি দায়। হ্যাঁ, তাহলে দীর্ঘমেয়াদী দায় বা আমানতি মেয়াদি দায় যেগুলা, অর্থাৎ TD যেগুলা, সেটা হচ্ছে আমাদের কাছে মেয়াদি দায় বা দীর্ঘমেয়াদী দায়। আর চাহিদা দায় বা ডিমান্ড ডিপোজিট হচ্ছে যেগুলো কারেন্ট সেভিংস অ্যাকাউন্টের যে দায়গুলো, কারেন্ট সেভিংস অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে উঠাতে পারো, আবার যে কোনো মুহূর্তে জমা দিতে পারবে, সেগুলো হচ্ছে আমাদের কাছে চাহিদা দায় বা ডিমান্ড ডিপোজিট। তো এই দুই ধরনের উদাহরণগুলো নিম্নরূপ। আমরা চাহিদা দায় বা ডিমান্ড ডিপোজিটটা আমরা এখানে দেখব। ডিমান্ড ডিপোজিট বা ডিমান্ড ডিপোজিট নামেও বেশ পরিচিত সেই তহবিলগুলোকে বোঝায় যা গ্রাহকরা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করেছেন এবং কোনো পূর্বে নোটিশ ছাড়াই এবং বা কোনো জরিমানা ছাড়া টাকা উইথড্র করতে পারে। এই ধরনের চাহিদাকে বলা হয়, এই ধরনের দায়গুলোকে চাহিদা বলা হয়, কারণ অ্যাকাউন্ট থেকে যখনই তাদের প্রয়োজন হবে তখনই তাদের অবিলম্বে অ্যাক্সেস করতে পারে, তহবিল অ্যাক্সেস করতে পারে বা তহবিল উঠাইতে পারে। তাহলে আমাদের চাহিদা দায় এই জন্য বলি যে যখন তারা তাদের চাহিদা দেখা দেবে, যখন তাদের প্রয়োজন দেখা দেবে, তখনই তারা এই টাকাগুলো উঠাইতে পারে। আচ্ছা, আর এখানে আমাদের মেয়াদি দায় কি, মেয়াদি দায় বলতে একটা নির্দিষ্ট মেয়াদে যে দায়গুলো হয়ে থাকে, যেমন টাইম ডিপোজিট, এফডিআর করা, আমাদের 4 বছর 5 বছর এর যে এফডিআর করা আছে, সে এই যে এগুলাকে আমরা মেয়াদি ডিপোজিট বলি। এটা একটা নির্দিষ্ট মেয়াদ ম্যাচুরিটি হওয়ার পর এই টাকাগুলো উইথড্র করতে পারবে বা ক্যাশ করতে পারবে। তার আগে সে করতে পারবে, তার ক্ষতি করে, তার নিজের সম্পদের ক্ষতি করে বা আর্থিক জরিমানা দিয়ে সেটা করতে পারে আর কি। তাহলে চাহিদা দায় এবং ডিমান্ড ডিপোজিট বা ডিমান্ড ডিপোজিট আর হচ্ছে মেয়াদি দায় বা টাইম ডিপোজিট, আমাদের এই দুই ধরনের দায় এখানে রয়েছে। তাহলে এই দুই ধরনের দায়ের মধ্যে এখানে আমরা দেখবো চাহিদা দায়ের মধ্যে কি কি রয়েছে বা ডিমান্ড ডিপোজিটের মধ্যে। ডিমান্ড ডিপোজিট সাধারণ ব্যাংকগুলি ছাড়া সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট, যত কারেন্ট অ্যাকাউন্ট আছে, তারপরে সমস্ত ক্রেডিট অ্যাকাউন্ট, ক্রেডিট ব্যালেন্স যে সমস্ত নগদ ক্রেডিট ব্যালেন্স অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্টের যে ক্রেডিট ব্যালেন্স অ্যাকাউন্ট সেটা থাকবে। তারপরে আছে সঞ্চয়ী অ্যাকাউন্ট, তারপরে আছে ওভার ফিক্সড ডিপোজিট, ওভারডিউ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, মানে ওভারডিউ অ্যাকাউন্ট আর কি। তারপরে আছে ব্যাংকগুলি ব্যতীত অন্যান্য আমানতগুলি চাহিদা অনুযায়ী দাবিহীন ব্যালেন্স অ্যাকাউন্ট, উপরোক্ত অ্যাকাউন্টের সুদ গৃহীত অন্যান্য সমস্ত জনগণের কাছে প্রদেয় চাহিদা হিসেবে গণ্য হবে। বকেয়া বিল, পেমেন্ট অর্ডার, টেলিগ্রাফিক স্থানান্তর এবং এমটি, অসামান্য খসড়া, প্রদেয় অ্যাকাউন্টের খসড়া, ডিমান্ড ডিপোজিট, হজ জমা, বোনাস স্কিম, রেমিটেন্স, শাখা রেমিটেন্স, প্রদেয় বিল পরিশোধ, প্রদেয় প্রশংসাপত্র, তারপরে আছে বৈদেশিক মুদ্রা জমা, এনএফসিডি অ্যাকাউন্টের অব্যক্ত ব্যালেন্স, পরিবর্তনযোগ্য টাকা অ্যাকাউন্ট, অনেক ধরনের এখানে আছে। এই ধরনের এতগুলো আপনার যতটুকু জানা বা সাধ্যের মধ্যে আছে ততটুকু আমি লিখবেন। এখানে মেয়াদি দিক আছে, মেয়াদি জমা সাধারণ ব্যাংক ছাড়া অন্য গ্রাহকের কাছ থেকে স্থায়ী আমানত, বিশেষ নোটিশে অন্য ব্যাংকের আমানতগুলি ছাড়া, সঞ্চয়ী ব্যাংকে আমানতের একটি মেয়াদি অংশ, অল্প মেয়াদি আমানতের একটি অ্যাকাউন্ট, পুনরাবৃত্তি আমানত এবং
অর্থাৎ বিভিন্ন ধরনের যে আমাদের হিসাবগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে হিসাবগুলো, সেই হিসাবগুলো এখানে আমরা দেখব। আপনার ব্যাংকে যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো এখানে কিন্তু তুলে দিতে পারেন। আপনার ব্যাংকে যে হিসাবগুলো ব্যবহার হয় সেই হিসাবগুলো এখানে তুলে দিতে পারেন। অন্যান্য মধ্যে আছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল, স্টাফ পেনশন তহবিল, কর্মচারীদের নিয়োগ নিরাপত্তা, স্টাফ এবং গ্যারান্টি, গ্যারান্টি নেওয়া তহবিলে। আচ্ছা, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের যে আমাদের থাকে, অ্যাকাউন্টের হেডগুলো থাকে, সেই হেডগুলো এখানে আমরা তুলে দেবো। বিভিন্ন যে দায়ের দিকে যে হেডগুলো থাকে, আর ব্যালেন্স শিট যদি নিয়ে থাকি তাহলে ব্যালেন্স শিটে দেখে আমাদের এরকম অনেক ধরনের হেড থাকে। এই হেডগুলো এখানে আমরা তুলে ধরবো। এই হেডগুলো এখন এখানে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। এটা একবার করে দেখে নেবেন, আপনারা বুঝবেন ইনশাল্লাহ। অনেক বড় প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। এক লাইন দেড় লাইন করে লিখতে গেলেও অনেক বড় প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্ন থেকে আমাদের এটা মূলত শুরু, আমাদের আমাদের অরিজিনাল যে ইয়াটা, এটা শুরু আমাদের। হ্যাঁ, আচ্ছা, ট্রেজারি ম্যানেজমেন্ট আমাদের 6টি চ্যাপ্টার আছে। এটা খুব বড় ইয়া না, ছোট ছোট অধ্যায়। এই 8 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এটা এই প্রশ্নটা একটু দেখেন, অনেক বড় প্রশ্ন, এটা আর আলোচনা করছে না। তারপরে আছে অ্যাডাপসিয়ার। আচ্ছা, আমি ক্যাশ রিজার্ভ রেশিও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সিআরআর, সিআরআর কি টিকে আসতে পারে অথবা প্রশ্নে আসতে পারে। সিআরআর এবং ক্যাশ, সরি, এটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, তারপর হচ্ছে ক্যাশ ক্যাশ রিজার্ভ রেশিওর কম্পোনেন্ট। এই বিষয়টা আমরা আগামী দিন দেখবো। এই বিষয়তে সময় কম দেওয়া হয়েছে, টিএফএ তে সময়টা বেশি গিয়েছে। আমরা আগামী দিন এটাতে সময় একটু বেশি দেবো, টিএফএ তে সময় একটু কম দেবো আমরা। তো আমরা আগামী দিন এটা আলোচনা করবো ইনশাল্লাহ। তো তাহলে আজকে কি রাখবো? 11টা বেজে গেছে। ঠিক আছে। জি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।